90% স্টুডেন্ট এদিকে আটকে যাবে, শেষের 3 লাইনে তারা পুরো অঙ্ক ঠিকভাবে করবে, শেষের 3 লাইনে তারা গোলমাল লাগাই ফেলবে। 9.5 আর 0.2 কে আগে গুণ না কইরা 30-এর সাথে 9.5 যোগ করে ফেলো, তাহলে শেষ। তাহলে শেষ। ওই ধাপ বিচ্যুতি যে শ্রেণীতে আমরা 0 দিচ্ছি ওই শ্রেণীর যে মধ্যমান এটাকে আমরা এ দিব। অবশ্যই আমরা যেটাকে এ ধরবো এটার পাশে ছোট করে ভাবে এ লিখে দিতে হবে। অর্থাৎ তোমাদের যদি এই অংশটা বেশি কঠিন লাগে মানে নিচের লাইনগুলো করতে, তাহলে তোমরা এই লাইনটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসে মান বাইর করতে পারবা। অর্থাৎ যেভাবে আছে সেভাবে যদি ক্যালকুলেটরে বসাই দাও তাহলে কিন্তু আমাদের ডিরেক্ট যে অ্যান্সারটা এখন বাইরেছে তখন সেই অ্যান্সারটা আমাদের বাইরে হবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা মধ্যক নির্ণয় করা শিখবো। তাহলে প্রচুরক নির্ণয় করা অবশ্যই সহজ ছিল, মধ্যক নির্ণয় করা একবারও সহজ, কিন্তু এটাতে একটু বাড়তি কাজ থাকে। প্রচুরকের মতো অতি সহজেই কিন্তু আমরা প্রচুরক মধ্যক শ্রেণীটা বাইর করতে পারি না, কিন্তু সহজে বুঝতে পারলে তো সবকিছুই সহজ। তাহলে মধ্যক শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সারণী লাগবে, কিন্তু সারণীতে আমাদেরকে একটা কলাম বাড়তি নিতে হবে। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সারণীতে শ্রেণীবৃত্তের গণসংখ্যা ছিল, আমরা এগুলোই লিখছি অঙ্কে, কিন্তু মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা শ্রেণীবৃত্তের গণসংখ্যা তো লিখবই, তার পাশাপাশি আমাদেরকে বাড়তি একটা কলাম নিতে হবে। এই যে একটা বাড়তি কলাম নিতে হবে, সেই কলামটার নাম হবে ক্রমযোজিত গণসংখ্যা। এটা শুধু মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের নিতে হবে, যদি না নাও তাহলে তুমি মধ্যক নির্ণয় করতে পারবা। বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষার হলে কি করে, তাদের মাথায় থাকে যে ক্রমযোজিত গণসংখ্যা আমাদের বাহির করতে হবে, কিন্তু এটা কি মধ্যকে বাহির করতে হবে না প্রচুরকে বাহির করতে হবে, এটাই তাদেরকে সবচেয়ে বেশি কনফিউজ করে। তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো যে ক্রমযোজিত গণসংখ্যা সবসময় মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা বাহির করবো। তাহলে শ্রেণীবৃত্তের গণসংখ্যাতে যেভাবে আছে সেভাবেই বসাবো। আর ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বসাবো আমরা দেখি। ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা হবে যেটা গণসংখ্যা আছে ওইটাই গণসংখ্যা, সর্বপ্রথম যেটা থাকবে ক্রমযোজিত গণসংখ্যাও ওইটাই হবে। যেমন এদিকে গণসংখ্যা 3, এই কারণে এদিকে ক্রমযোজিত গণসংখ্যাও 3। তারপরে গুলো কিভাবে হবে, তারপরে আমরা যোগ করতে থাকবো কোনাকুনি। এই যে এই কোনাকুনি উপরেরটা, এই কোনাকুনি নিচেরটা, এভাবে আমরা সবগুলো যোগ করব। এই উপরের 3 আর এই কোনাকুনি 10 যোগ করলে হয় 13, ঠিক আছে। তারপর সেম আমরা উপরেরটা আর নিচের কোনাকুনি যোগ করব, 13 আর 18 যোগ করলে আমাদের হয় 31। সেম তারপর আমরা উপরেরটা আর নিচেরটা কোনাকুনি যোগ করব, 31 আর 8 হয় 39। সেম তারপর 39-এর সাথে আবার কোনাকুনি যোগ করবো, 39 আর 6 হয় 45। এটাই হচ্ছে আমাদের, এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করবো। আশা করি বুঝতে পারছো। আমরা প্রথমটা ঠিক রাখবো যেটা গণসংখ্যা আছে ওইটাই, তারপর আমরা এই যে কোনাকুনি যোগ করতে থাকবো, কোনাকুনি আমরা যোগ করতে থাকবো। এদিকে বেশিরভাগ স্টুডেন্ট কি করে, তারা কোনাকুনি যোগ না করে তারা কি করে উপর নিচে যোগ করে ফেলে। যেমন তারা প্রথমে 3 লেখছে, তারপর 13 লেখছে, এরপরে তারা কি করে 13 সাথে 3 যোগ করে এদিকে 16 লেখা ফেলে। তো 16 সাথে আবার 13 যোগ করে, অর্থাৎ তারা মানে মানুষের ব্রেন ফ্রিজ হয়ে গেলে যা করে আর কি। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনাকুনি আমাদের যোগ করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার পর অবশ্যই আমাদের আরেকটা ঘর বাড়তি আগে থেকে আইকা রাখতে হবে, কারণ বাড়তি আমাদের নিচে একটা কাজ থাকে, ওটা হচ্ছে এন নির্ণয় করা। এন, এখন এন কি, এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি। আমরা এই গণসংখ্যাগুলো যোগ করব, ওইটাকে ওই যোগফলটাকে লেখার জন্য নিচে একটা ঘর বাড়তি করতে হবে অবশ্যই। তাহলে আমরা দিকে লিখবো এন ইকুয়াল টু, আমরা জানি এন মানে গণসংখ্যার সমষ্টি, তাহলে এই সবগুলোকে যোগ করতে হবে। তাহলে 3 + 10 = 13, 13 + 18 = 31, 31 + 8 = 39, + 6 = 45। অর্থাৎ তোমরা যদি ক্যালকুলেটরে এগুলো বসাও আর প্লাস ইকুয়াল টু ক্লিক করো তাহলে আমরা পাবো 45, n = 45। এখন তোমাদের মাথায় অবশ্যই থাকতে হবে যে গণসংখ্যার সমষ্টি আর ক্রমযোজিত গণসংখ্যার শেষে যে সংখ্যাটা অবশ্যই সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে হয়তো তোমার ক্রমযোজিত গণসংখ্যাটা বাই করা ভুল হয়েছে, অথবা তোমার গণসংখ্যা যোগ করাটা ভুল হয়েছে। এই দুটো থেকে অবশ্যই ভুল হবে একটা। যদি না ভুল হয় তাহলে অবশ্যই এই n আর এই যে ক্রমযোজিত গণসংখ্যার শেষের যেই সংখ্যাটা এটা অবশ্যই সমান হবে। তাহলে প্রথম ধাপে আমরা সারণীটা তৈরি করলাম, যেটাতে অবশ্যই এই যে বাড়তি টপিকটা থাকতে হবে। তারপর আমরা মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করবো এটা দেখবো। যেমন প্রচুরক নির্ণয় করতে আমরা প্রচুরক শ্রেণী নির্ণয় করি, ঠিক তেমনি মধ্যক নির্ণয় করতে আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। এটা কিভাবে নির্ণয় করব, এই n কে আমরা 2 দ্বারা ভাগ করব। এখন n কে আমরা n = আমরা জানি 45, বা n কে আমরা এখন 2 দ্বারা ভাগ করব, n/2 = যেহেতু n কে 2 দ্বারা ভাগ করতেছি 45 কেও 2 দ্বারা ভাগ করতে হবে। 45 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 22.5, 22.5। এখন 22.5 এটা, এখন আমাদের কাজ হবে এই 22.5 অর্থাৎ 22.5 আমার ক্রমযোজিত গণসংখ্যার কোন সংখ্যাটার মধ্যে সর্বপ্রথম আছে এটা আমাদের বাইর করতে হবে।
তাহলে দেখো 3 এর প্রথম যে ক্রমযোজিত গণসংখ্যা, এটা 3 এর মধ্যে কি 22 আছে? অবশ্যই নাই। 13 এর মধ্যে কি 22 আছে? অবশ্যই নেই। 31 এটার মধ্যে কিন্তু 22 আছে। তাহলে এই 31টা হবে আমাদের 31 এর যেই শ্রেণীটা আছে ওটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা দেখতেছি এদিকে 31 এর মধ্যে আছে কত? 22.5। তাহলে আমাদের এই 30 থেকে 34 হবে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা কিভাবে লিখবো এটা? আমরা লিখবো যে 22.5তম পদের অবস্থান এরপর আমরা কিভাবে লিখবো? 22.5তম পদের অবস্থান রয়েছে 30 থেকে 34 শ্রেণীতে। সুতরাং 30 থেকে 34 শ্রেণী হবে মধ্যক শ্রেণী। এটা আমরা এভাবে সাজিয়ে লিখবো। এখন বাইর করছি কিভাবে? অবশ্যই এটা বুঝার বিষয়। প্রথমে n কে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর যে মানটা আমরা পাইছি ওইটাকে আমরা প্রথমে এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আমাদের খুঁজতে হবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে শেষের দুইটার মধ্যে তো আমাদের 22.5 আছে, আমি এটা কেন নিয়ে নিই? ওটা নেওয়া যাবে না, কারণ সর্বপ্রথম আমরা শুরু থেকে সর্বপ্রথম যেই শ্রেণীটাতে ওই সংখ্যাটা পাবো ওইটা আমাদের নিতে হবে। তারপরের গুলোতে থাকলেও আমরা নিতে পারবো না, নিলেও আমাদের অঙ্ক ভুল হবে। এই কারণে আমরা সর্বপ্রথম 31 পাইছি, ওই শ্রেণীটাকে আমরা মধ্যক শ্রেণী ধরছি। এখন আমাদের কি করতে হবে? এখন আগের মতো প্রচুরকের মতো মধ্যকের একটা সূত্র আছে, আমরা সূত্রটা লিখবো। আমরা জানি তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এই সূত্রটা আমাদের, এই সূত্রের মধ্যে L কি, fc কি, fm কি, h কি, এগুলো অবশ্যই আমরা জানি। একটু আগে আমি এটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা সেম আগের মতো প্রচুরক নির্ণয়ের মতো আমাদের এদিকে লিখতে হবে যে L এর মান কত, fc এর মান কত, fm এর মান কত। L হচ্ছে আমরা জানি নিম্ন সীমা। প্রচুরক নির্ণয় করতে গেলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক করতে গেলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক শ্রেণী হচ্ছে 30 থেকে 34, এটা নিম্ন সীমা হচ্ছে 30। n/2 অবশ্যই আমরা একটু n/2 পাইছি, n কে ভিতরে ভাগ করার ফলে আমরা কত পেয়েছি? 22.5। তারপর fc হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। সবসময় fc আর fm এর মধ্যে, এই দুইটার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কিছুই বাঁকে ফেলে, অর্থাৎ fc কি আর fm কি, এটাই তারা এই জট খুলতে খুলতে তাদের পরীক্ষার হলে আধা ঘন্টা চলে যায় যে fc কি আর fm কি। তাহলে c দ্বারা আমরা ক্রমযোজিত মনে রাখবো, আর m দ্বারা আমরা মধ্যক মনে রাখবো। fc, এই যে c দ্বারা আমরা ক্রমযোজিত মনে রাখবো, আর m দ্বারা আমরা কি মনে রাখবো? মধ্যক। আর f মানে তো গণসংখ্যা। তাহলে fc হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এটা, আর fm হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা 18। এখন fc কি? fc হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণী যোজিত সংখ্যা, অর্থাৎ আমাদের যে মধ্যক শ্রেণী গণসংখ্যাটা আছে ওইটার পূর্ববর্তী শ্রেণী যোজিত সংখ্যা। মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা, এটা যোজিত সংখ্যা হচ্ছে এটা। অবশ্যই আমরা মনে রাখবো কি, fc, c দ্বারা আমরা ক্রমযোজিত গণসংখ্যা মনে রাখবো, c দ্বারা আমরা ক্রমযোজিত গণসংখ্যা মনে রাখবো। আর m দ্বারা আমরা মধ্যক শ্রেণী মনে রাখবো। মানে অবশ্যই fc আর fm আমাদের মনে রাখতে হবে, বেশিরভাগ স্টুডেন্ট তারা পরীক্ষা হলে fc কি আর fm কি এটা বাইর করতে করতে আধা ঘন্টা কাটায়। তাহলে অনেক সতর্কতার সহিত fc আর fm বিষয়টা মনে রাখতে হবে। এখন fc হচ্ছে c দ্বারা মনে রাখবো ক্রমযোজিত গণসংখ্যা, আর m দ্বারা মনে রাখবো মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে fc এখন কিভাবে বাইর করব? c দ্বারা আমরা বুঝবো যে ক্রমযোজিত গণসংখ্যা। এখন কোন ক্রমযোজিত গণসংখ্যা নিতে হবে? আমাদের যে মধ্যক শ্রেণী আছে ওইটার পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা। আমাদের যে মধ্যক শ্রেণী আছে ওইটার পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা। তাহলে এটা পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা হচ্ছে 13। অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে। অর্থাৎ এই কোনাকুনি উপরে, এই যে মধ্যক শ্রেণী কোনাকুনি উপরে যে যোজিত সংখ্যাটা আছে এটাই আমাদের fc হবে। আর fm আমরা তো অবশ্যই জানি m মানে মধ্যক শ্রেণী গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণী গণসংখ্যা হচ্ছে 18। আর h ইকুয়াল টু আমরা জানি যে শ্রেণী ব্যাপ্তি, আমরা মধ্যক শ্রেণী শুরু থেকে শেষ পর্যন্ত গণলে আমাদের যত হয়
হাতে ততই আমাদের শ্রেণীব্যাপ্তি। 30 থেকে 34 হাতে করলে আমরা পাই 5, যেটি হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। এখন আমাদের কাজ হবে তোমার সূত্রে মানগুলো বসানো। তাহলে L = 30 প্লাস n/2 = 22.5, FC হচ্ছে আমাদের 13 ইন্টু H হচ্ছে আমাদের 5, FM হচ্ছে আমাদের 18। এখন আমরা কি জানি, আমাদেরকে সর্বপ্রথম ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। তাহলে 30 যোগ, কিন্তু এখানে একটা শর্ত, 30 প্লাস এখন 22.5 থেকে যদি আমরা 13 বিয়োগ দেই তাহলে আমাদের কত থাকে, আমাদের থাকে হচ্ছে 9.5 ইন্টু আমাদেরকে এই ভাগটাও করে ফেলতে হবে, 5/18 হইলে দিলে আমাদের হয় 0.278। এটা হচ্ছে আমাদের 5কে আমরা 18 দিয়ে ভাগ করলে আমাদের হয় 0.278। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি আগে বিয়োগের কাজটা কেন করলাম, কারণ এদিকে আমাদেরকে ব্র্যাকেট দেওয়া আছে। যদি ব্র্যাকেট থাকে অবশ্যই আমাদেরকে আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে, তারপর আমরা ওই সাধারণ নিয়ম অনুযায়ী আগাইতে হবে। কারণ ব্র্যাকেটের কাজ কি, ব্র্যাকেট আমাদেরকে এই কারণে দেওয়া হয় যাতে আমরা ওই জায়গাটার কাজ আগে করি। এখন আমাদের এই জায়গাতে ব্র্যাকেটটা দেওয়া আছে মানে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে এই ব্র্যাকেটের কাজটা আগে তোমার করতে হবে, তারপর অন্যান্য কাজ তুমি করবে। এই কারণে আগে বিয়োগটা করছি, তারপর ভাগটা করছি। এখন কোনো ব্র্যাকেট নেই, এখন সাধারণ নিয়ম অনুযায়ী আমরা করব কি করব, এই 9.5কে এটা দিয়ে আমরা গুণ করব। 9.5 গুণ 0.278 যদি গুণ করি তাহলে আমাদের হয় 2.639। এটা হচ্ছে আমরা পাই 2.639। এখন এটা দিয়ে 32 সাথে এটা গুণ করলে 32.639। এটা হচ্ছে আমাদের মধ্যক। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আর যদি বুঝতে সমস্যা তাহলে আবার ভিডিওটি একটু পিছনে টেনে দেখে নিবা। আর যদি না বুঝো তোমরা তো জানোই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 90% স্টুডেন্ট এদিকে আটকে যাবে। শেষে 3 লাইনে তারা পুরো অঙ্ক ঠিকভাবে করবে, শেষে 3 লাইনে তারা গোলমাল লাগাই। কিভাবে, এই যে ব্র্যাকেটের কাজ আছে, ভাগের কাজ আছে, তারা হয়তো ব্র্যাকেটের কাজ না করে ভাগের কাজ করে বসবো, অথবা আগে বা গুণের জায়গাতে আগে তুমি যদি এদিকে 9.5 আর 0.278 আগে গুণ না কইরা 30-এর সাথে 9.5 কে যোগ করে ফেলো, তাহলে শেষ। তাও এই কারণে আমাদেরকে নিয়মগুলো আগে বুঝতে হবে, তারপর আমরা সহজ অঙ্কটা সমাধান করতে পারবো।